back-to-back horror stories. Mirchi Plus presents Har Him Horror. ধীমান একদিন বন্ধুদের সঙ্গে মজলিস শেষ করে বাড়ি ফিরছে। ঘড়িতে রাত প্রায় 2:30 বাজে। গাড়ির স্পিডোমিটার প্রায় 90 ছুঁই ছুঁই। চাঁদনির মোড়টা পেরিয়ে গাড়ি ছুটে চলেছে এসপ্ল্যানেডের দিকে। গ্র্যান্ড হোটেলের পাশ দিয়ে পার্ক স্ট্রিটের ফ্লাইওভার ধরতে বোধহয় ধীমানের খুব বেশি হলে 1 বা 1.5 সেকেন্ড সময় লাগত। ফ্লাইওভার থেকে গাড়ি যখন দ্রুত বেগে নামছে তখন ধীমান একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। রাস্তার ঠিক মাঝখানে একটা অস্পষ্ট ধপধপে সাদা বিন্দু সে দেখতে পাচ্ছে। পর মুহূর্তেই সাদা বিন্দুটা স্পষ্ট হতে শুরু করল। যখন ধীমান বুঝতে পেরেছে যে রাস্তার মাঝে একটা লক্ষ্মী পেঁচা বসে আছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আশ্চর্যভাবে লক্ষ্মী পেঁচাটাও গাড়ি আসছে দেখে উড়ে পালিয়ে গেল না। আর ধীমানও স্বাভাবিকভাবে ওইটুকু সময়ের মধ্যে স্পিডোমিটারের কাঁটাটা 90 থেকে 0-তে নামিয়ে আনতে পারল না। এটা বুঝতে বেশি সময় লাগলো না যে ধীমানের গাড়ি ওই পেঁচাটার ওপর দিয়েই চলে গিয়েছে। ধীমান যেমন মানুষ তাতে ওর এটা নিয়ে খুব একটা যায় আসার কথা নয়। তবে কেন জানি না ধীমান এবার গাড়িটা থামালো। গাড়ি থেকে নেমে রাস্তার দিকে পেছনে তাকিয়ে সে দেখতে পেল যে পেঁচাটা ওখানে বসেছিল সেটা এখন মাঝ রাস্তায় শুয়ে আছে। আর একটু কাছে গিয়ে ধীমান দেখল যে পেঁচার চারপাশে ছোট্ট একটা রক্তের পুকুর। ওই সম্পূর্ণ সাদা পেঁচার গায়ে লাল রক্তের দাগ। এই অভাবনীয় দৃশ্য দেখে ধীমানের হঠাৎ করে গা ছমছম করতে শুরু করল। অস্বস্তি বেড়ে যাচ্ছে দেখে সে আর ওখানে না দাঁড়িয়ে গাড়ি করে বাড়ি ফিরে এলো। সেই রাতে আর কিছুই ঘটল না। পরের দিন ধীমান ওর মাকেই ঘটনাটা বলল। ধীমানের মা একেবারেই ধার্মিক মানুষ নন, তাই ঘটনাটা শুনে বিশেষ বিচলিত হলেন না। ধীমানের মা ধীমানকে বলল, লক্ষ্মীর বাহন ছাড়া পুঁথি পুরাণে পেঁচার আর কোনো তাৎপর্য আছে বলে তো জানি না। এইসব নিয়ে আবার তুই কবে থেকে মাথা কামাতে শুরু করলি? এমন করছিস যেন রাত বিরেতে মানুষ মেরে ফেলেছিস। এই পেঁচা চিনতে এবার বাদ দে। এই কথাবার্তাটা খাবার টেবিলে হচ্ছিল বলে সরমার কানে গেল। সরমা ধীমানের বাড়িতে রান্নার কাজ করে। সে মা ছেলের এই কথা শুনে হঠাৎ করে বলে উঠল, লক্ষ্মী পেঁচা মারা মোটেও ভালো কাজ না বৌদি। ওই সাদা পেঁচা যেমন লক্ষ্মীর বাহন, তেমন রক্ত মাখা পেঁচা অলক্ষ্মীর দূত। আর মনে রাখবে বৌদি, অলক্ষ্মী কিন্তু কখনোই অন্যায়ের বদলা না নিয়ে কাউকে ছাড়ে না। এবার সরমা শুধু ধীমানকে উদ্দেশ্য করে বলল, একটু সাবধানে থাকো ধীমানদা। তোমরা এসব কিছুই মানো না জানি, তবে সব কিছুর একটা গভীর মানে আছে। আমি বলি কি, তুমি কালীঘাটে গিয়ে একটা খুলি পুজো দিয়ে এসো গো। এই সব কিছু শুনে ধীমানের মা বলল, একদম না, কালী ঠাকুরের নামে মরার খুলি নিয়ে ওইসব যন্তর মন্তরে ধীমান একেবারেই জড়াবে না। সরমা আর কথা বাড়িও না, যাও নিজের কাজ করো। মা এভাবে বারণ না করলে বোধহয় ধীমান সত্যি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসত। কিন্তু ধীমান তার মায়ের খুবই বাধ্য ছেলে। মায়ের কথা সে ফেলে দিতে পারে না। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ধীমান আবার একদিন রাতে ওই একই বন্ধুর বাড়ি থেকে গাড়ি চালিয়ে নিয়ে ফিরছে। রাস্তা একদম শুনশান। ফ্লাইওভার থেকে নেমে বিড়লা প্ল্যানেটোরিয়ামের মোড়টা সামনে দেখা যাচ্ছে। ঠিক এই সময় ধীমানের জীবনে একটা অকল্পনীয় ঘটনা ঘটল। চোখের পলক ফেলার আগেই তার গাড়ির জানলা দিয়ে কিছু একটা গাড়ির ভেতরে হঠাৎ করে ঢুকে পড়ল। প্রথমে ধীমান কিছুই বুঝতে পারেনি। একবার চোখ রগড়ে তারপর সামনে তাকাতেই সে দেখল তার স্টিয়ারিংয়ের ওপরে একটা সাদা পেঁচা বসে আছে। পেঁচাটার সারা গায়ে লাল রক্তের ছোপ ছোপ দাগ।
ধীমানকে আতঙ্ক চেপে ধরল। তার সারা শরীর থরথর করে ভয়ে কাঁপতে আরম্ভ করল। ধীমানের গাড়ি ইতিমধ্যেই বেসামাল হয়ে গিয়েছে। ঠিক প্ল্যানেটোরিয়ামের মুখে এই স্টিয়ারিংয়ে বসা রক্তমাখা প্যাঁচাটা নিজের পায়ের নখ দিয়ে ধীমানের মুখে একটা আঁচড় বসালো। ধীমান আঁচড় থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ধীমান পারল না। একটা অসামান্য যন্ত্রণা সে অনুভব করল। এদিকে ধীমান লক্ষ্যই করেনি যে ডান দিকে ভিক্টোরিয়ার রাস্তাটা দিয়ে ফুল স্পিডে একটা বড় লরি ওর দিকে আসছিল, আর ওর সামনের সিগন্যালটা লাল হয়ে গিয়েছিল অনেক আগে। পুলিশ ধীমানের মৃতদেহ উদ্ধার করল এই অ্যাক্সিডেন্টের কয়েক ঘন্টা পর, কিন্তু ধীমানের মুখে কোনো আঁচড়ের দাগ সেদিন ছিল না। পুজো সংখ্যার জন্য একটা উপন্যাস লিখতে মাসখানেকের জন্য এসেছিলাম এখানে, বীরভূমের এই প্রত্যন্ত গ্রামে। আসার সময় কি আর জানতাম সামনে কি অপেক্ষা করছে আমার জন্য? উপন্যাসটা আর শেষ করা হয়নি, করতে চাইও না। কি দরকার? একটা গল্প কিংবা উপন্যাস লিখে যেটুকু তৃপ্তি আমি পাই, তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি আনন্দ উন্মাদনা এখন আমাকে ঘিরে রাখে। এটাই আমার শেষ লেখা। এসব মিথ্যে বুজরুগি কাজে আর সময় নষ্ট করতে চাই না। আমি বরং ঘুমিয়ে থাকবো সারা রাত সারা দিন। ঘুমালেই তো ও আসে, আমায় জড়িয়ে ধরে, যেভাবে স্বর্ণলতা জড়িয়ে ধরে একাকী বটগাছ, তার চেয়েও গভীর শৃঙ্গারে ও আদর করে আমাকে। আহা, আমি কেন এখনো জেগে আছি? কেন ঘুমের দেবতা আমাকে করুণা করছেন না? কিংবা কোনো রোগ বা কোনো হিংস্র পোকা আমার দু চোখটাকে কেন খেয়ে ফেলছে না? এই আলো, এই হাওয়া আর আমার ভালো লাগে না। না, আমি উন্মাদ হইনি। এমন স্বর্গীয় আনন্দের ছোঁয়া পেলে পার্থিব জগৎ আর কারই বা ভালো লাগে? ভাগ্যিস এই বাড়িটাতেই আমি এসেছিলাম, ভাগ্যিস কোনো হোটেলে উঠিনি। এক ভরা বৃষ্টির দিনে এই বাড়িতে এসেছিলাম আমি। সে প্রায় মাস দেড়েক আগের কথা। বাড়িটার খোঁজ পেয়েছিলাম ফেসবুকে। কেয়ারটেকার সুমন মৃধা একটা গ্রুপে পোস্ট করেছিল, বীরভূমের রাঙামাটির গ্রামে কম খরচে অবকাশ যাপন করতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে, ইত্যাদি ইত্যাদি। একটাই শর্ত ছিল সুমনের, 1 মাসের জন্য ভাড়া নিতে হবে। আমিও তখন এরকম একটা বাড়ি খুঁজছি, শান্ত নিরিবিলিতে বসে লেখার জন্য। কথাবার্তা সেরে পরের সপ্তাহতেই সিউড়ি ট্রেনে চাপলাম। সিউড়ি স্টেশন থেকে আরও ঘণ্টাখানেক দূরে ঝাড়খণ্ড সীমান্তে ময়ূরাক্ষীর পাড়ে বাগান ঘেরা ছোট্ট একতলা বাড়ি। সর্বসাকুল্যে 3টি মাত্র রুম। একটায় আমি ঘুমাই, একটা বসার ঘর, অন্যটা কিচেন কাম ডাইনিং। সুমন থাকে বাগানের ভিতরে একটা টিন শেডের ঘরে। বাড়ির মালিক বহু বছর হলো আমেরিকায়, ওখানেই সেটেল। এক কথায় বছর 40-এর সুমন মৃধাই এই বাড়ির সর্বময় কর্তা। প্রথম 2 দিন ময়ূরাক্ষীর ভরাট যৌবন দেখেই কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যায় ল্যাপটপ খুলে বসলাম। উপন্যাসের প্লটটা ট্রেনে আসতে আসতেই প্রায় ছকে নিয়েছিলাম। একটা ছোট্ট জয়েন্ট পুড়িয়ে লেখা শুরু করলাম। কতক্ষণ লিখেছিলাম জানি না। লিখতে বসলে আমার হুঁশ থাকে না। সুমনের ডাকে সম্বিত ফিরল। বাবু বাবু, রান্না হয়ে গেছে। সুমনের কণ্ঠ শুনে আমি আড়মোড়া ভেঙে ল্যাপটপ সরিয়ে রেখে একটা সিগারেট জ্বালালাম। নেশাটা বেশ ধরেছি ইতিমধ্যে। নেশা না করলে আমি লিখতে পারি না ঠিক মতো। সুমনকে বললাম, ঢেকে রেখে দাও, পরে খাবো। সুমন বলল, ঠিক আছে বাবু, আমি তাহলে শুতে চললাম। ইশারায় সুমনকে বিদায় জানিয়ে সিগারেট শেষ করে আবার লেখায় ডুব দিলাম আমি। ঘড়িতে তখন 11টা বেজে 7।
হঠাৎ আমার নাকে একটা অদ্ভুত উগ্র গন্ধ এসে ধাক্কা দিল। বাগানের সবগুলো আম গাছের মুকুল একটু পোক্ত হয়ে উঠলে যেমন একটা সুতীব্র মিষ্টি ঘ্রাণ জড়িয়ে ধরে, অনেকটা সেরকম। চমকে তাকালাম চারপাশে। না, নেশা করে ভুলভাল গন্ধ পাবো এতটা আনকোড়া আমি নই। এই গন্ধ বাস্তব, আমার শোবার ঘর থেকেই আসছে। সুমন কি কোনো ধূপটুপ জ্বালিয়ে দিয়ে গেল নাকি? একটু বিরক্তই হলাম মনে মনে। দ্রুত পায়ে ছুটে গেলাম বেডরুমে। না, কোথাও কোনো ধূপ জ্বলছে না। তবু এই ঘরে গন্ধটা আরো তাতিয়ে উঠেছে মনে হলো। মাথা ঝিম ধরে এলো আমার। আর ঠিক তখনই একটা নরম মেয়েলি ঠোঁট আমার কানের কাছে আলতো করে বলল, শুয়ে পড়ুন। সহস্রাধিক কাঁচের চুড়ি যেন ভেঙে পড়ল আমার কর্ণকুহরে। মনের ভুল ভেবে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরলাম। পিছনের দেওয়ালে একটা আয়না ছিল। পলকের জন্য সেই আয়নায় দেখলাম এক অপূর্ব সুন্দর নারী মূর্তি বসে আছে খাটের ওপর। কি প্রচণ্ড কমনীয়তার দৃষ্টি! অমন দগ্ধ করা রূপে গলা বুজে এলো আমার। মনে হলো শত সহস্র পদ্ম যেন ভোরের সূর্যের ইশারায় একই সঙ্গে জেগে উঠেছে ঝিলের জলে। কে কে আপনি? নারী হাসল, ইশারায় কাছে ডাকলো আমাকে। কাছে আসুন বলছি। এক মুহূর্তের জন্য মনে হলো এসব সুমনের কোনো ফন্দি নয় তো। যদিও মুহূর্তের ভাবনা মুহূর্তেই মিলিয়ে গেল ময়ূরাক্ষীর গভীর স্রোতে। ফন্দি হলে হোক, তাতে আমার কিছু যায় আসে না। মেয়েটির শরীর থেকেই আমের মুকুলের উগ্র ঘ্রাণ ঠিকরে বেরোচ্ছে। নেশায় কাতর হয়ে পড়লাম আমি। সম্মোহিতের মতো এগিয়ে গেলাম ওর দিকে। পরদিন যখন ঘুম ভাঙল, দেখি বিছানা বালিশ ছিন্ন ভিন্ন পড়ে আছে। গতকাল রাতে এই ঘরে কেউ যেন উদ্দাম নৃত্য করেছে। একটু হাসিই পেল আমার। দিনের আলোয় সবটা স্পষ্ট হলো আমার। কাল নির্ঘাত লিখতে লিখতে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। নেশার ঘরে তাই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরও মনে নেই। গতকাল রাতের সে নারী পুরোটাই আমার স্বপ্ন। যে উপন্যাসটা লিখছি সেটা বেশ রগরগে, তাই হয়তো ওরকম একটা স্বপ্ন দেখেছি। হায় রে, সেদিন কি আর জানতাম যে আমার স্বপ্ন নয়, সেই আমার অনাগত বাস্তবতা। পরদিন সন্ধ্যায় লিখতে বসে আবার গন্ধটা পেলাম। আজ যদিও আমের মুকুলের গন্ধ নয়, শিউলির গন্ধ। লেখা বন্ধ করে আবার ছুটে গেলাম শোয়ার ঘরে। সেই থেকে শুরু। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই লেখা থেকে মন উঠে গেল আমার। এখন সারাদিন অপেক্ষায় থাকি কখন সন্ধে নামবে, আরও আসবে। ইতিমধ্যে ওর নাম জেনেছি আমি, চারুলতা। লতার মতোই ও জড়িয়ে ধরেছে আমাকে। সপ্তাহ দুয়েক পর সুমন আমায় জিজ্ঞেস করলো, বাবু, আপনার ঘুম হচ্ছে তো? প্রশ্নটা শুনে আমি চমকে উঠে ওর চোখে চোখ রাখলাম। দেখলাম সুমনের বসে যাওয়া চোখ জোড়ায় একটা অতৃপ্ত আক্ষেপ এক পলকের জন্য মাথা তুলে আবার ডুবে গেল। শিউরে উঠলাম আমি। তাহলে কি সুমন কিছু জানে? ও কি জানে চারুলতা কে? আমি বললাম, কেন? সুমন বলল, আর কিন্তু 2 সপ্তাহ বাবু, তারপরে আপনাকে বাড়ি ছাড়তে হবে। আমি আঁতকে উঠলাম, মাথা নাড়িয়ে বললাম, না না, আমার লেখা এখনো হয়নি। লেখা শেষ না করে আমি এই বাড়ি ছাড়বো না। সুমন ঘাড় নাড়ল। তা হয় না বাবু, আপনার শরীর খারাপ হয়ে যাবে। 1 মাসের বেশি আপনি থাকতে পারবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন? কি হবে 1 মাসের বেশি থাকলে? সুমন করুণ চোখে হাসল। কি হবে তা জানি না বাবু, তবে 1 মাসের বেশি কেউ বাড়িতে থাকতে পারেনি, আপনিও পারবেন না। থাকলে ওই পিশাচি আপনাকে পুরোপুরি শেষ করে দেবে। কোন পিশাচি? একটা দীর্ঘশ্বাস ফেলে সুমন বলল, আপনার ঘরে যে রাতে আসে না, সে আমার বউ চারু। আমি হকচকিয়ে উঠলাম সুমনের কথা শুনে। কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না।
সুমন যদিও আমার নীরবতায় ভ্রুক্ষেপ করল না, ও নিজের মতো বলে চলল। আমারই দোষ। কি করব বলুন? বাইরে বাইরে কাজ করতাম, 7 মাসে 8 মাসে বাড়ি ফিরতাম, তাও 1-1.5 সপ্তাহের জন্য। ওতে কি খিদে মেটে? চারু কিন্তু বাবু বেঁচে থাকতে কুলোটা হয়নি, হয়েছে মরার পর তো মানুষ সব জানতে পারে। চারুও জানতে পারলো আমার সব কীর্তিকলাপ। তখন ও আমাকে শর্ত দিল, প্রতি মাসে 1 জন করে পুরুষ মানুষ ওকে এনে দিতে হবে। ও সারা মাস তাকে ভোগ করবে আমার চোখের সামনে। আমি প্রথমে ওর কথা শুনিনি বাবু। ও কি করলো জানেন? আমার ছোট ভাইকে ভর করলো আমার চোখের সামনে। ছোটর তখন সবে 15 বছর বয়স। আমাদের মূল বাড়ি দুবরাজপুরে, তখন ওখানেই আমরা থাকতাম। চারু মারা যাওয়ার পর ছোট আর আমি এক ঘরেই ঘুমোতাম। এক রাতে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনে ঘুম ভেঙে দেখি ছোটর উপর চারু। গায়ে কোনো কাপড় নেই। পরের দিন ছোট কেমন শুকিয়ে যেতে শুরু করলো। তখন আর আমার কোনো উপায় ছিল না বাবু। কেয়ারটেকারের চাকরি নিয়ে এই বাড়িতেই চলে এলাম। সেই থেকে চারুর খিদে মেটানোর জন্য প্রত্যেক মাসে মাসে 1 জনকে এই বাড়ি ভাড়া দিই। আপনি তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে যান বাবু, ফিরে যান। আমি মৃদু হাসলাম, বললাম বেশ, তাই হবে। সুমন উঠে পড়ল, আমিও হাঁটতে বেরোলাম। ফিরে আমি যাব না, কোনোভাবেই যাব না। এই সুখ, এই রস ছেড়ে কেন ফিরে যাব? দরকার হয় সুমনকেই সরিয়ে দেবো আমার রাস্তা থেকে। শুধু আমি আর চারু আর আমি, হ্যাঁ তাই করব। সন্ধ্যার ঘোর হতে না হতেই সেই উগ্র গন্ধ নাকে এলো আমার। ওই গন্ধ হলো চারুর আসার সংকেত, খিদে লাগার সাইরেন। আমি ওর খাদ্য, সবচেয়ে প্রিয় খাদ্য। দ্রুত পায়ে ছুটে গেলাম বেডরুমে, নিজেকে লুটিয়ে দিলাম চারুর বাহু বন্ধনে। চারুই উপায় বাতলে দিল আমাকে। সুমন সাঁতার জানে না, তার উপর একটু মদ পেটে পড়লেই ওর নেশা চড়ে যায়। ওকে নেশা করিয়ে যদি ময়ূরাক্ষীর জলে ঠেলে ফেলা যায়, বর্ষার স্রোতে ও আর উঠে আসতে পারবে না। প্ল্যান মতো 2 দিন পর সুমনের সঙ্গে মদ নিয়ে বসলাম আমি। তারপর গভীর রাতে যখন সুমন বেহুশ, ওকে পাঁজা কোলা করে নিয়ে ফেলে দিলাম ময়ূরাক্ষীর জলে। মুহূর্তের মধ্যে ডুবে গেল সুমনের শরীর। আর কোনো বাধা রইল না আমার। টলতে টলতে ফিরে এলাম ঘরে। ততক্ষণে সারা ঘর ভরে উঠেছে জুঁই ফুলের মৃদুর গন্ধে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। স্বপ্নিল তাদের নতুন বাড়িতে আজ উপরের ঘরে শুয়েছে, তার বাবা মা নিচের ঘরে। 4 দিন হলো স্বপ্নিল ওর মা বাবার সঙ্গেই বাড়িতেই এসেছে। এই কদিন স্বপ্নিল নিজের ঘরেই ঘুমাচ্ছিল, কিন্তু আজ থেকে ভেবেছে উপরের ঘরেই শোবে। ওর ঘরে একটা বক্স খাট, তার উপর সারি সারি বই সাজানো, তার পাশে একটা আলনা, আর খাটের ঠিক সামনেটায় একটা আয়না রাখা আছে। সাধারণত স্বপ্নিল একটু রাত করেই ঘুমায়, কিন্তু এই ঘরে শুয়ে খুব ক্লান্ত লাগছিল স্বপ্নিলের। রাত 1টার দিকে স্বপ্নিল ঘুমিয়ে পড়ল। চারিদিক নিস্তব্ধ, ঘড়ির টিকটিক আওয়াজটাই যেন এই পৃথিবীর একমাত্র শব্দ।
কিছুটা সময় পেরিয়ে গেল। স্বপ্নিলের হঠাৎ খুব ঠান্ডা লাগতে শুরু করলো। এই গরমের দিনে ঠান্ডা লাগাটা একেবারেই স্বাভাবিক নয়। স্বপ্নিল চোখটা অল্প খুলল। আধ বোঝা চোখে স্বপ্নিল দেখতে পেল তার বিছানার সামনের আয়নায় দেখা যাচ্ছে দুটো অবয়ব। স্বপ্নিলের মাথার দুপাশে দুজন বসে আছে। তার মধ্যে একজনের হাতে একটা ছুরি চকচক করছে। স্বপ্নিল ভয় পেয়ে চোখ বুজল। মনে মনে ভাবল, ভূতের গল্প পড়াটা এবার ওকে কমাতেই হবে। আবার চোখটা খুলল স্বপ্নিল। না, ও ভুল দেখছে না। সত্যিই দুজন বসে আছে ওর মাথার দুপাশে। তার ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে আসছে। এই ঠান্ডার মধ্যেও ও ঘামতে শুরু করেছে। আধ খোলা চোখে দেখতে পাচ্ছে ওর মাথার দুপাশে থাকা দুটো মানুষকে, অন্ধকার দুটো অবয়ব। যার হাতে ছুরি ছিল তার হাত আস্তে আস্তে নেমে আসছে স্বপ্নিলের গলায়। ও আবার ভয়ে চোখ বুজল। আর নিস্তব্ধ ঘরে একটা কণ্ঠ তখন ভেসে এলো। এটা আমাদের বাড়ি, তোরা চলে যা, চলে যা এখান থেকে। স্বপ্নিল এক ঝটকায় সোজা হয়ে বসল। একটা বড় নিঃশ্বাস নিল। নিজেকে যতটা সম্ভব ততটা শান্ত করলো স্বপ্নিল। তারপর সম্পূর্ণ চোখ খুলল। আয়নায় দেখতে পেল বিছানায় ও ছাড়া আর কেউ নেই। মাথা ঘুরিয়ে চারপাশ দেখল স্বপ্নিল। না, কাউকেই ও খুঁজে পেল না। কিন্তু আরও এই ঘরে থাকলো না। দৌড়ে দৌড়ে নিচে নেমে এলো। বাবা মার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিল স্বপ্নিল। বাবা ঘুম চোখে দরজা খুলল। বাবা বললেন, কি হয়েছে? এত রাতে এভাবে হাঁপাচ্ছিস কেন? এই শরীর টরীর খারাপ করলো নাকি? স্বপ্নিল বলল, উপরের ঘরে কেউ আছে। বাবা হেসে বললেন, বুঝলাম, খুব ভয় পেয়েছিস। এই জন্য বলি বাবু, এত ভূতের গল্প পড়িস না। তা যা, তুই বাবা নিচের ঘরে গিয়ে শো, আমি উপরের ঘরে গিয়ে ঘুমোচ্ছি। যা যা, ঘুমিয়ে পড় যা। স্বপ্নিল নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু বেশিক্ষণও ঘুমিয়ে থাকতে পারল না। কিছু সময় পরেই শুনতে পেল দরজায় কেউ জোরে জোরে ধাক্কা মারছে। স্বপ্নিল উঠে বসল। পাশে দেখল যে ওর মাও ততক্ষণে উঠে বসেছেন। স্বপ্নিলের মা স্বপ্নিলকে বলল, বারবার বলেছিলাম এই বাড়িটা কিনো না, বারণ করেছিলাম তোমায়। স্বপ্নিল এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দেখল বাবা দাঁড়িয়ে আছেন, দরদর করে ঘামছেন। স্বপ্নিল তার বাবার এত ভয়ার্ত মুখ আগে কখনো দেখেনি। বাবা ভয়ার্ত কণ্ঠে বলল, তোর ঘরে ওরা দুজন খারাপ। স্বপ্নিলের মা চিৎকার করে উঠলেন, আমি বারবার না করেছিলাম এই বাড়ি কিনো না, বলেছিলাম আমি, এখানে ওরা থাকে। স্বপ্নিল শুনতে পেল একটা শব্দ। অনেক গভীর থেকে শব্দটা আসলেও স্বপ্নিল স্পষ্ট শুনতে পেল, এই বাড়ি আমাদের, চলে যা এখান থেকে, চলে যা তোরা, চলে যা। ঠাকুরনগরে একটা লাইব্রেরি আছে। শোনা যায় যে এই লাইব্রেরিতে একসময় এত দুর্মূল্য সব বই ছিল যে কলকাতা থেকে ট্রেন ধরে বহু বই পাগল লোক এখানে পড়তে আসতো। এই লাইব্রেরির আলাদা করে কোনো নাম ছিল না বলেই সবাই এই লাইব্রেরিকে বাসুদেব বাবুর লাইব্রেরি বলে চিনত। এই নামের পেছনে একটাই কারণ,
বাসুদেব চ্যাটার্জি বলে একজন বৃদ্ধ লোক নিয়মিত বই কিনে এই লাইব্রেরিতে রেখে দিত। এই লাইব্রেরির অর্ধেকের বেশি বই বাসুদেব বাবু জোগাড় করে এনেছে। বাসুদেব বাবু মারা যাওয়ার পর এই লাইব্রেরিতে নতুন বই আসা একেবারেই বন্ধ হয়ে গেল। আর সময়ের সঙ্গে সঙ্গে লাইব্রেরিকে কেন্দ্র করে যে ব্যস্ততা তৈরি হয়েছিল সেটাও ক্রমশ শিথিল হয়ে গেল। কিন্তু তবুও এই লাইব্রেরি একেবারে বন্ধ হয়ে গেল না। বিমল বলে বাসুদেববাবুর এক ভাগ্নে ছিল, সে এই লাইব্রেরি চালানোর দায়িত্ব নিল। বিমল ওর বন্ধুদের মাঝে মাঝেই বলতো, জানিস মামার আত্মা এখনো ওই লাইব্রেরিতে আছে, ওই বইগুলোর মধ্যে আছে। এই কথার আসল মানে ঠাকুরনগরে তখন কেউ বুঝতে পারেনি। মদন মল্লিক বলে একজন প্রমোটারের অনেক দিন ধরে ওই লাইব্রেরির জমির ওপর নজর ছিল। এই লাইব্রেরি ভেঙে সে একটা ফ্ল্যাট ওঠাবে, এটাই তার ফন্দি। বিমলকে মদন একদিন সরাসরি একটা প্রস্তাব দিল। বলল, 2 লাখ টাকা অবধি দিতে রাজি আছি। হ্যাঁ, লাইব্রেরির জমিটা বিক্রি করবি কিনা বল, রাজি হলে এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে এসে তোকে দিয়ে দেবো, ব্যাস। এই শুনে বিমল নিজের চেয়ার থেকে উঠে সদর দরজার পাশে একটা বইয়ের র্যাকের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওই র্যাক থেকে একটা বই নিজে নিজেই ধূপ করে মাটিতে পড়ে গেল। বিমল মাটি থেকে বইটা তুলে হাত দিয়ে বইয়ের ধুলো ঝেড়ে বইটা কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। তারপর মদনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আজকে রাতটা তোমাকে ওই লাইব্রেরিতে একা কাটাতে হবে। হ্যাঁ, আর তুমি যখন রাতে আসবে তখন ওই টাকাটাও কিন্তু নিয়ে এসো। প্রস্তাবটা একটু বেমক্কা হলেও মদন মল্লিক কিন্তু অবশেষে রাজি হয়ে গেল। বিমলকে আর একটাও বাড়তি প্রশ্ন সে করল না। যখন মদন টাকা সমেত আবার লাইব্রেরিতে ফেরত এলো তখন রাত 12:30 বাজে। লাইব্রেরি একদম ফাঁকা। বিমল মদনের জন্য দরজা খুলে বাড়ি চলে গিয়েছে। টাকার ব্যাগটা টেবিলের ওপর রেখে মদন চেয়ারে বসল। চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই লাইব্রেরির সব আলো নিভে গেল। মদন বিরক্ত হয়ে বলল, কি কপাল আমার, উফ, বেঁচে বেঁচে এই সময় কারেন্টটাকে যেতে হলো। হঠাৎ ঘরে ধূপ করে একটা আওয়াজ। আওয়াজটা দরজার সামনে থেকে এসেছে। কি হয়েছে এটা জানতে মদন উঠে দরজার কাছে গিয়ে পৌঁছল। ওর হাতে মোবাইল ফোনে টর্চ জ্বালানো। মদন এদিক ওদিক আলো ফেলে শেষমেশ বুঝতে পারল যে ব্যাপারটা কি ঘটেছে। দরজার সামনে একটা বইয়ের র্যাক থেকে একটা বই মাটিতে পড়ে গিয়েছে, ঠিক যেমন সকালে হয়েছিল। বইটা মাটি থেকে তুলে মলাটের ধুলো ঝাড়ল। মলাটের ওপর কোনো নাম লেখা নেই দেখে মদন বইটাকে খুলতে বাধ্য হল। অদ্ভুত ব্যাপার, এ বইয়ের সব কটা পাতা তো ধপধপে সাদা, পাতাগুলোর ওপর একটাও অক্ষর লেখা নেই। পর মুহূর্তেই যেটা ঘটল সেটা মদন কস্মিন কালেও ভাবতে পারেনি। বইয়ের সাদা পাতাগুলোতে আস্তে আস্তে নিজে থেকেই লেখা ভরতে শুরু হলো। মদন এটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তাও সে ঝুঁকে পড়ে লেখাটা পড়ার চেষ্টা করল। পাতার প্রথম লাইনে লেখা আছে, যদি তোমার প্রাণের মায়া এখনো থেকে থাকে তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। এবার ওই পাতায় একটা দ্বিতীয় লাইন দেখা গেল, যেটা মদন এর আগে কখনো দেখেনি। দ্বিতীয় লাইনটা বলছে, যতদিন আমি আছি এই লাইব্রেরি থাকবে, তুমি আর কোনোদিন এই চত্বরে এসো না। তারপর হঠাৎ পাতা থেকে ওই দুটো লাইনও উধাও হয়ে গেল। আর ঠিক পাতার মাঝখানে একটা শেষ লাইন মদন দেখতে পেল, যেখানে লেখা রয়েছে, ইতি বাসুদেব চ্যাটার্জি।
মদনের হাত পা কাঁপতে শুরু করলো। ওর হাত থেকে বইটা আবার ধূপ করে মাটিতে পড়ে গেল। আর বইটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে লাইব্রেরির কারেন্ট আবার ফিরে এলো। কিন্তু মদন মল্লিক আর কোনোদিন ওই বাসুদেব বাবুর লাইব্রেরিতে ফিরল না। পরের দিন সকালে বিমল ঢুকে দেখল টেবিলের ওপর মদনের টাকা সমেত ব্যাগটা রাখা রয়েছে। আবার একটা ধূপ করে আওয়াজ। বিমল দেখল যে দরজার সামনে ওই বইয়ের র্যাক থেকে আবার একটা বই মাটিতে পড়ে গিয়েছে। বইটা র্যাকে তুলে রাখার আগে বিমলের ঠোঁটে একটা আলতো হাসি দেখা দিল। এই হাসিটার কারণ কেউ জানে না। Mirchi Plus presents Har Him Horror. রিমি জন্মদিনে অনেক উপহার পেয়েছে। ওর সামনে এখন অনেকগুলো বাক্স। বুঝে উঠতে পারছে না কোনটা আগে খুলবে। রিমির মা রিমিকে বলল, এখন সব বাক্স খুলিস না, কাল সকালে দেখিস। রিমি বলল, একটা বক্স খুলি, একটা মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটাই কিন্তু। রিমি সামনে থাকা বড় বাক্সটাই খুলল। একটা পুতুল, মেয়ে পুতুল, মাথার দুদিকে দুটো বিনুনি করা, কিন্তু একটু যেন ময়লা লেগে পুতুলটার গায়ে। রিমি ভাবল, না, এটা মাকে দেখালে মা রাখতে দেবে না, এটা লুকিয়ে ফেলাই ভালো। রিমি পুতুলটাকে নিয়ে আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। রিমি রাতে একাই ঘুমোয়। ও পুতুলটাকে ওর বিছানায় চাদরের তলায় লুকিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। খাওয়া দাওয়া করে আবার ফিরে এলো অনেকক্ষণ পর। রিমি বিছানায় গিয়ে চাদরটা আলতো করে সরালো, কিন্তু সেখানে কোনো পুতুল দেখতে পেল না রিমি। এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজে দেখল, না, পুতুলটা কোথাও নেই। হঠাৎ বিছানার ঠিক পাশের জানালাটায় চোখ গেল রিমির। জানালাটা খোলা, কিন্তু এই সময় তো জানালা খোলা থাকার কথা নয়। রিমি আস্তে আস্তে এগিয়ে গেল জানালাটার দিকে। পর্দাটা তখনও দেওয়া আছে। আলতো করে পর্দাটা সরালো রিমি। তারপর যা দৃশ্য দেখল তাতে রিমির হাড় হিম হয়ে গেল। পুতুলটা জানালার দিকে তাকিয়ে বসে আছে। রিমির গোটা শরীর যেন পাথর হয়ে গেছে। হঠাৎ রিমির ঘরের আলোটা বন্ধ হয়ে গেল। তখনও রাস্তার আলোর জন্য স্পষ্ট দেখা যাচ্ছে পুতুলটাকে। পুতুলটা একবার যেন নড়ে উঠল। রিমি চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু না, গলা থেকে তখন একটাও আওয়াজ বেরোচ্ছে না। এবার যা দেখলো সেটা আরো ভয়াবহ। রিমি দেখল পুতুলটার মুখ আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, ওর দিকেই ঘুরছে। পুতুলটা হাসছে। কিন্তু রিমির স্পষ্ট মনে আছে পুতুলটার কোনো ঠোঁটই ছিল না। পুতুলটার মুখটা একটু হা হয়ে গেল, আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা বাচ্চা মেয়ের আওয়াজ, তুমি আমার বন্ধু হবে? রিমি চিৎকার করে উঠল। রিমির চিৎকার শুনে চমকে উঠল রিমির বাবা মা। ছুটে এলো ওরা রিমির ঘরে। দরজা খোলা, আলোটাও তখনও নেভানো। রিমির মা সুইচবোর্ড হাতড়ে আলো জ্বালালো। ঘরে তখন কেউ নেই। রিমির বাবা তাড়াতাড়ি অন্য ঘরগুলো খুঁজতে গেল। রিমির মা ডেকে উঠল, রিমি, রিমি কই তুই? কি হয়েছে তোর? কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ রিমির মায়ের চোখ গেল ওর বিছানার দিকে। বিছানায় পাশাপাশি শুয়ে রয়েছে দুটো পুতুল।
একটা পুতুলের জামায় ময়লা লেগে। আর একটা পুতুলের জামা রিমির মা খুব ভালো করেই চেনে, কারণ রিমির জন্মদিনে এই জামাটাই তো পরেছিল রিমি। অতনু 3 দিন হলো মামার বাড়িতে এসেছে। সবে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু মামার বাড়িতে এসে দেখল মামি ভাই এরা কেউ নেই। 1 সপ্তাহ হলো মামির বাপের বাড়িতে গেছে। মামাও কাজে বেরিয়েছেন, রাত 8টায় বাড়ি ঢুকবেন। কিন্তু অতনু তার মামার বাড়িতে একা থাকে না, বিমল সবসময় ওর সঙ্গে থাকে। বিমলের বাড়ি অতনুর মামার বাড়ির ঠিক 4টে বাড়ি পর। অতনুর ছোটবেলার বন্ধুও। অতনু যখনই আসে বিমলের সাথেই ঘোরে। আজকেও ওরা বেরিয়েছে। বিকেলের সূর্য অস্ত যাবে যাবে করছে। ওরা 2 বন্ধু পঞ্চাদের পুকুর পাড়ে বসে গল্প করছে। অতনু বলল, কাল ভাবছি বাড়ি ফিরে যাব, বুঝলি। বিমল বলল, কেন রে, এই তো সবে এলি। দোষ, মামি ভাই কেউ নেই, মামাও তো সেই কোন রাতে ফেরে। আরে তা কি হয়েছে, আমি আছি তো, তোর জিগরি দোস্ত। তা ঠিক। এই শোন না, বলছি ওই পশ্চিম পাড়ার ওই দিকটা চ না একবার। এতবার এসেছি, ওই দিকটায় একবারও যাইনি, চ না। বিমল মাথা চুলকে বলল, ওই দিকে তো দেখার মতো সেরম কিছুই নেই, তাও যাবি বলছিস যখন চল। সাইকেলে করে 2 বন্ধু রওনা হলো। প্রায় 10 মিনিট সাইকেল চালানোর পর অতনু লক্ষ্য করল আশপাশের দৃশ্যটা পাল্টে যাচ্ছে। এই দিকটা ও আগে কখনো আসেনি। রাস্তার দুপাশে শুধু ফাঁকা জমি, মাঝে 1-2 বাড়ি থাকলেও দূর থেকেই বোঝা যাচ্ছে সেখানে কেউ থাকে না। কিছু পরে হঠাৎ অতনু বলল, এই থামা 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 থামা। বিমল ব্রেক কষল। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটা ফাঁকা মাঠ, কিন্তু আশপাশের নিষ্প্রাণ জমিজমাগুলোর মাঝে এই জায়গাটা অতনুর খুব প্রাণবন্ত লাগলো। ওর মনে হলো এই জায়গাটা কেমন যেন আলাদা। অতনু বিমলকে জিজ্ঞেস করল, এই এখানে কি খেলাধুলো হয় রে? বিমল কিছু বলল না। অতনু উত্তর না পেয়ে বিমলের দিকে তাকিয়ে আবার কিছু বলতে যাবে, তখনই লক্ষ্য করল বিমল এক দৃষ্টে মাঠের দিকে তাকিয়ে আছে। সূর্য তখন অস্ত গেছে। যেটুকু আলো আছে সেটাও কিছুক্ষণ পরে আর থাকবে না। অতনু বিমলের কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, আরে কি দেখছিস ওদিকে? কি রে বিমল? বলতেই বিমল কেঁপে উঠল। তারপর ভয়ার্ত কণ্ঠে বলল, ভাই এখান থেকে চল, তাড়াতাড়ি চল, সে চলে আসবে, অন্ধকার নামছে, তাড়াতাড়ি সাইকেলে ওঠ। অতনু আবার প্রশ্ন করল, আরে হয়েছেটা কি, তুই এরকম করছিস কেন? বিমল আবার মাঠের দিকে তাকিয়ে বলতে শুরু করল, এটা কালো ঘোড়ার মাঠ, এই মাঠ সহজে দেখা যায় না, এই মাঠটাই একটা শয়তান। অতনু হেসে উঠল, বাহ, ভালো চেষ্টা, আর একটু প্র্যাকটিস কর, তাহলে হয়তো ভয় দেখাতে পারবি। বিমল মাঠের দিকেই তাকিয়ে থেকে বলল, হাসিস না, অনেক বছর আগে এই মাঠ ছিল, আর এই মাঠে একটা ঘোড়াই দৌড়তো, কালো ঘোড়া। তার গতির সাথে কোনো ঘোড়া পেরে উঠত না। এই মাঠেই সেই ঘোড়া প্র্যাকটিস করত তার মালিকের সাথে। কিন্তু একদিন কয়েকজন সাহেব এসে সেই ঘোড়া আর তার মালিককে খুন করে এই মাঠেই পুঁতে দিয়েছিল। কিন্তু তাও নাকি এখনো অনেকেই সেই ঘোড়ার আওয়াজ শুনতে পায়। তাড়াতাড়ি সাইকেলে ওঠ, এখানে আর 1 সেকেন্ডও না, তাড়াতাড়ি ওঠ। অতনু দেখল চারপাশ অন্ধকার হয়ে এসেছে। অগত্যা সে সাইকেলে উঠে বসল। বিমল সাইকেলে চড়ে ঝড়ের গতিতে সাইকেল চালাতে শুরু করল। আশেপাশে কোনো আলো নেই। বিমল কোনো দিকে না তাকিয়েই সাইকেল ছোটাচ্ছে। কিছুক্ষণ পর বিমল সাইকেলের ব্রেক কষল। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু এ কি?
চাঁদের আলোয় অতনু তাকিয়ে দেখল ওরা সেই মাঠটার সামনেই দাঁড়িয়ে আছে। বিমল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমি আমি তোকে বলেছিলাম এই মাঠ সাধারণ নয়, এই মাঠ সাধারণ নয়। বিমল সাইকেল থেকে নেমে দৌড়তে শুরু করলো। অতনু কিচ্ছু বুঝতে পারছে না কি ঘটছে। ও নিজেও বিমলের পেছনে ছুটতে শুরু করলো। অতনু ছুটতে ছুটতে বলল, বিমল বিমল দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া, দৌড়চ্ছিস কেন? বিমল বলল, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার পা নিজে থেকেই চলছে, আমার পা। কিছুটা দৌড়ে অতনু দেখতে পেল বিমল বসে পড়েছে। অতনু দৌড়ে ওর পাশে গেল। চিৎকার করে অতনু বলল, আরে ভাই কি হয়েছে? পাগল হয়ে গেছিস নাকি? বিমল কোনো উত্তর দিল না, শুধু হাতটা তুলে একটা জায়গা দেখালো। বিমলের সারা মুখে আতঙ্ক ফুটে উঠেছে। অতনু সেদিকে তাকিয়ে দেখল চাঁদের অল্প আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে মাঠের ওপরে একটা ছাপ। অতনু জিজ্ঞেস করল, এগুলো কিসের ছাপ? বিমল কাঁপা কাঁপা গলায় বলল, বুঝতে পারছিস না? কালো ঘোড়া। এইবার অতনুর মনে পড়ল কলকাতার ময়দানে ভেজা মাটির উপর এরকম ছাপও দেখেছে, ঘোড়ার খুরের ছাপ। ওরা এতক্ষণ লক্ষ্য করেনি ওদের চারিপাশে অন্ধকার জমাট বেঁধেছে। গোটা মাঠটা যেন অন্ধকার গিলে ফেলছে। তার মধ্যে ওরা দেখতে পেল ওদের সামনে দুটো জ্বলন্ত চোখ এগিয়ে আসছে। ভয়ে দুজনের শরীর পাথর হয়ে গেল। চোখ দুটো ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। এর মধ্যেই অতনু অনুভব করল ওর ঠিক কাঁধের কাছে একটা শীতল বাতাস। চোখ দুটো থেমে গেছে, আর এগোচ্ছে না। ঠিক তখনই ওরা শুনতে পেল ওদের পিছন দিক থেকে একটা ঘোড়ার ডাক, কালো ঘোড়ার ডাক। রতনবাবু আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। বিকেলে শরীরটা একটু খারাপ করেছিল, অনেক দিনই এরকম হচ্ছে। অফিস থেকে বেরিয়ে ট্রামে উঠে দ্বিতীয় সারির জানালার সিটে গিয়ে বসলেন রতনবাবু। দ্বিতীয় সারির জানালার পাশে এই সিটটা ওনার খুব পছন্দের। এখানে বসে পুরনো খারাপ স্মৃতিগুলো মনে করতে ওনার বেশ ভালো লাগে। ওনার মতে পুরনো স্মৃতি ব্যক্ত করার জন্য মানুষ না থাকলে তা হাওয়াতে ভাসিয়ে দেওয়াটাই ভালো। রতনবাবু জীবনেও বড্ড একা। তার গোটা পরিবার একটা অ্যাক্সিডেন্টে চলে গিয়েছে। চাকরির এখানে কয়েকটা বন্ধু হয়েছিল ঠিক, কিন্তু তারাও রিটায়ার করে গেছে। উনিও আর 1 বছর পরেই রিটায়ার করবেন। তার জীবনকালে যা টাকা রতনবাবু জমিয়েছেন তাতে তার দিব্যি চলে যাওয়ার কথা। কিন্তু বাড়ির একাকিত্ব থেকে বেরোনোর জন্য অফিসে আসেন রতনবাবু। এই ট্রামটা শেষ যেখানে থামবে সেখান থেকে মিনিট 5 হাঁটলেই রতনবাবুর বাড়ি। সন্ধে গড়িয়ে রাত নেমে এলো গোটা শহরে, আর কয়েকটা স্টপ পরেই রতনবাবু নেমে যাবেন। ওনার চোখ হালকা বন্ধ হয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছিলেন তার খেয়াল নেই। হঠাৎ খুব চেঁচামেচিতে চোখ মেলে তাকালেন রতনবাবু। উনি দেখলেন ট্রামটা ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে। বাইরে কিসের একটা শোরগোল হচ্ছে। রতনবাবুর পাশে বসে থাকা লোকটিকে রতনবাবু জিজ্ঞাসা করলেন, দাদা, ও দাদা, কি হয়েছে বলুন তো? বাইরে এত চেঁচামেচি কিসের?
লোকটা কোনো উত্তর দিল না। রতনবাবু ভাবলেন লোকটা কি কানে শুনতে পায় না নাকি। রতনবাবু আবার একবার জিজ্ঞাসা করলেন, এই যে ও ও দাদা, বলছি বাইরে এত ভিড় কিসের? তাও লোকটার কোনো হেলদোল নেই। রতনবাবু আর কথা বাড়ালেন না, তিনি উঠে পড়লেন। ট্রামে বসে থাকা আর একটা লোকের দিকে এগিয়ে গেলেন রতনবাবু। তিনি বললেন, এই যে দাদা, বলছি বাইরে এত ভিড় কিসের? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? সেই লোকটিরও কোনো হেলদোল নেই। রতনবাবু কিছুই বুঝতে পারলেন না। এবার একটু চিৎকার করেই ডাকলেন, এই যে ও দাদা, শুনছেন? এবার অন্য একটা সিট থেকে একজন উঠে এসে বলল, আরে বাবা, চিৎকার করছেন কেন আপনি? রতনবাবু লোকটির দিকে তাকালেন। লোকটির পরনে বর্ষাতি। রতনবাবু একবার ভাবলেন, এদিকে বৃষ্টি তো হয়নি, আকাশ তো পরিষ্কারই দেখলাম, লোকটির পরনে বর্ষাতি কেন তাহলে? এইসব ভাবনা বাদ দিয়ে রতনবাবু লোকটার দিকে এগিয়ে গেলেন। তারপর বললেন, আরে দেখুন না মশাই, ওনাকে কতবার ধরে ডাকছি, কোনো উত্তর দিচ্ছেন না। উফ, এইভাবে পারা যায়? লোকটা কিছুক্ষণ রতনবাবুর মুখের দিকে তাকিয়ে থাকল, তারপর হেসে বলল, বলি নতুন নাকি এখানে? রতনবাবু বললেন, না না, আমি তো রোজই এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এই যে ওই 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 সিটটায় প্রতিদিন তো বসি। লোকটি আবার মুচকি হাসল, তারপর বলল, চলুন বাইরে চলুন বলছি। রতনবাবু বললেন, বাইরে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে। লোকটি বলল, আরে চলুন না, নিজের চোখে দেখতে পাবেন। রতনবাবু লোকটির পিছন পিছন ট্রাম থেকে বেরিয়ে এলেন। রতনবাবু দেখলেন একটা জায়গাতে গোল করে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। দুজনই অনায়াসে ভিড়ের মধ্যে ঠিক মাঝখানে চলে এলো। রতনবাবুর একটু অবাক লাগলো, কেউ যেন ওদেরকে দেখতে পাচ্ছে না, যেন দুজন কোনো এক হাওয়ায় ভেসে চলেছে। রতনবাবু আবার লোকটাকে জিজ্ঞাসা করল, এই এই যে দাদা, বলছি আপনি বর্ষাতি পরে আছেন কেন? লোকটি বলল, বৃষ্টিতে গাড়ি চাপা পড়ে মরেছিলাম তো, তাই। আসুন আসুন, এদিকে আসুন। এটা বলে লোকটি এগিয়ে গেল। রতনবাবু কিচ্ছু বুঝতে পারলেন না। একদম কিছু না বুঝতে পেরে রতনবাবু লোকটির পিছন পিছন এগিয়ে গেলেন। স্ট্রেচারের ওপর একটা মানুষ শুয়ে আছে। লোকটির মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না রতনবাবু। উনি একটু এগিয়ে গেলেন। এবার রতনবাবু যা দেখলেন তাতে পাথর হয়ে গেলেন। স্ট্রেচারের ওপর উনি নিজেই শুয়ে আছেন। বর্ষাতি পরা লোকটা পাশ থেকে বলল, হার্ট অ্যাটাক। বলি হার্ট অ্যাটাক হয়েছে। রতনবাবু কিচ্ছু বুঝতে পারলেন না। তার চারিদিকে লোকেরা কথা বলছে, সমস্ত কিছু দৃশ্যমান, কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে না। উনি চিৎকার করতে শুরু করলেন, পাগলের মতো ছুটতে শুরু করলেন, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ রতনবাবুকে দেখতে পাচ্ছেই না, শুনতেও পাচ্ছে না। রতনবাবু এবার হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলেন। বর্ষাতি পরা লোকটা একটা জায়গায় দাঁড়িয়ে হাসছে। তার দেহে কোমরের নিচে কোনো অংশ নেই, আর অর্ধেক দেহ হাওয়ায় ভাসছে। লোকটি এবার রতনবাবুকে বলল, হ্যাঁ, আপনি তো ঘুমাচ্ছেন। ওই তো ঘুমাচ্ছেন।
চিরনিদ্রায় ঘুমাচ্ছেন। দুরন্ত ডানপিটে ছেলে হিসেবে আমার বেশ বদনাম ছিল স্কুল বেলায়। হ্যাঁ, না কোনো দুষ্টুমি ছিল না যা আমরা বন্ধুরা করিনি। কারো বাগান থেকে আম কাঁঠাল চুরি, ভোর রাতে খেজুরের রস চুরি, অন্য গ্রামের ছেলেপিলিদের সঙ্গে মারামারি, সব কাজেই আমরা ছিলাম সিদ্ধহস্ত। কোনো দিন কোনো কাজে ভয় পাইনি। কেবল একদিন বিকেলে প্রকাশ্য দিবালোকে হালদারদের আম বাগানে, না শুরু থেকেই বলি, সেটা ছিল গরমের ছুটির আগে শেষ ক্লাস। বন্ধুরা কেউ যায়নি সেদিন স্কুলে। ক্লাস শেষে একা একাই ফিরছিলাম। স্কুল থেকে আমার বাড়ি কিলোমিটার 2। দুটো রাস্তা ছিল বাড়ি ফেরার, একটা ইটের মেন রাস্তা, অন্যটা একটু ঝোপ জঙ্গল বাগান ঘুরে। জ্যৈষ্ঠের বিকেল, সারা গ্রাম তখন আমের গন্ধে ম ম করছে। বাগান ঘেরা রাস্তাটাই ধরলাম। ভাবলাম পথে হালদারদের যে বিশাল আমবাগান পড়বে, ওখানে সাইকেল থামিয়ে কিছুক্ষণ আম খাবো। প্রায় বিঘে 30 জায়গা জুড়ে হালদারদের বাগান। শতাব্দী প্রাচীন হাজার খানেক আম গাছ বিনিদ্র প্রহরীর মতো যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে সর্বত্র। গাছগুলোর পাতা ডালপালা এত ঘন যে সূর্যের আলো ঠিকমতো ঢোকে না বাগানে। ফলে ঝিঝিরাও সময় ভুল করে 24 ঘন্টায় ডাকতে থাকে। একটা হিমসাগর গাছের নিচে সাইকেল দাঁড় করিয়ে সতর্ক চোখে আম খোঁজা শুরু করলাম। শ্লথ পায়ে ইতস্তত ঘুরছি আর এদিক ওদিক তাকাচ্ছি। ইতিমধ্যে গোটা 5 আম কুড়িয়ে খাওয়াও হয়ে গেছে। আরও আমের আশায় বাগানের ভিতরে ঢোকা শুরু করলাম। চারপাশ থেকে পাকা আধ পাকা আমের গাঢ় ঘ্রাণ চেপে ধরল আমাকে। বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম বেমালুম। বাগানের এত ভিতরে আগে কখনো ঢুকিনি। সূর্যের আলো প্রায় নেই, ঘাস পাতা জমে মাটিও ভিজে প্যাচপেচে। অজস্র পাকা আম অনাদরে শুয়ে আছে মাটির ওপর। আমার চোখ চকচক করে উঠল। দিকবিদিক জ্ঞান হারিয়ে হামলে পড়লাম। বেশ কিছুক্ষণ একমনে আম খাওয়ার পর হঠাৎ একটা শব্দ শুনে শিউরে উঠলাম আমি। আমার ঠিক পিছনে ডান দিকে কেউ একজন আছে। সেও আম খাচ্ছে। ওর খাবার শব্দই কানে এসেছে আমার। প্রথমে ভাবলাম হনুমান, বাঁদর। মানুষের দুঃসম্পর্কের এই জ্ঞাতি ভাইটির ওপর আমার বিন্দুমাত্র ভরসা ছিল না, কখন কি করে বসে, তাই এমন শিউরে উঠেছিলাম। সভয় ফিরে তাকালাম, না, হনুমান নয়, আমারই বয়সী একটা ছেলে। আমার দিকে তাকিয়ে দেঁতো হেসে বলল, খা খা, তুইও খা, আমিও খাই। আমি জিজ্ঞেস করলাম, কে তুই? ছেলেটা একটা গোলাপ খাস আমের খোসা দাঁত দিয়ে ছুলতে ছুলতে বলল, তা জেনে কি করবি, আম খাতো তাড়াতাড়ি, বাকিরা আসার আগে চল সব সাবার করে দিই। জিজ্ঞেস করলাম, বাকিরা মানে? ছেলেটা খানিক বিরক্ত হলো আমার কথায়। বলল, এত প্রশ্ন কেন করছিস, আমি গাছে উঠছি, তুই নিচে দাঁড়া। আমি কোনো উত্তর দেওয়ার আগেই ছেলেটা উঠে দাঁড়ালো। তারপর ঠিক বাঁদরের মতোই ত্রিং বিড়িং করে এক নিমেষে একটা সিঁদুর টোকা গাছে উঠে পড়ল। কোনো মানুষ যে এত তাড়াতাড়ি গাছে উঠতে পারে আমি আগে দেখিনি। অবশ্য এত কিছু ভাবার সময় আমার ছিল না। ছেলেটা ততক্ষণে 2 পাকা আম ছুঁড়ে মেরেছে আমার দিকে। সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে আবার আম খাওয়া শুরু করলাম। ছেলেটা গাছের উপরে বসে খাচ্ছে আর আমি নিচে। একটা গাছ শেষ হলে ছেলেটা লাফিয়ে অন্য গাছে চলে যাচ্ছে, নিচ থেকে আমিও দৌড়ে যাচ্ছি। এভাবে কতক্ষণ দুজনে সেদিন আম খেয়েছিলাম আমার মনে নেই। শুধু আবছা মনে আছে, খেতে খেতে একসময় ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়েছিলাম একটা গাছে ঠেস দিয়ে। বাকি ঘটনা শুনেছিলাম বাড়ির লোকেদের কাছে। একটা হাফ প্যান্ট পরা আদুল গায়ের ছেলে খবর দিয়েছিল ওদের। বলেছিল, তোমাদের ছেলে হালদারদের বাগানে অজ্ঞান হয়ে পড়ে আছে। খবর পেয়ে সবাই হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল বাগানে। কেবল ছোট কাকা ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করেছিল, তুই কে রে, তোর বাড়ি কোথায়? ছেলেটা বলেছিল, হালদারদের বাগানে। তারপর হাসতে হাসতে ছোট কাকার চোখের সামনেই মিলিয়ে গেছিল সন্ধ্যের আবছা অন্ধকারে।
প্রসূনের ফ্লাইট রাত 2টোর সময় এয়ারপোর্টে ল্যান্ড করলো। ও লাগেজ নিয়ে যখন এয়ারপোর্টের বাইরে এলো, আশেপাশে একটাও গাড়ি দেখতে পেল না। প্রসূনের বাড়িটাও এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে। ওর ভীষণ ক্লান্ত লাগছিল, তাই জন্যই ভাবল আজকের রাতটা আশেপাশের কোনো একটা হোটেলে ও কাটিয়ে দেবে। এয়ারপোর্টের বাইরের রাস্তাটা ধরে যখন হাঁটতে শুরু করলো প্রসূন, কিছুটা যেতেই প্রসূনের চোখে পড়ল রাস্তার পাশে একটা ছোট্ট দোকান। একজন বৃদ্ধ বসে আছেন। প্রসূন তার সামনে গিয়ে জিজ্ঞাসা করল, দাদা, বলছি এখানে আশেপাশে কোনো হোটেল আছে নাকি? বৃদ্ধ লোকটি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল প্রসূনের দিকে, তারপর গলা খাকারি দিয়ে বলল, একটু এগিয়ে গিয়ে ডান দিকে দেখবেন, একটা হোটেল আছে, 5 মিনিটের রাস্তা। প্রসূন ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল রাস্তা ধরে। কিছুক্ষণ হেঁটেই ও দেখতে পেল ডান দিকে ছোট্ট একটা গেট, ভিতরে একটা দোতলা বাড়ি। দেখে মনে হয় অনেক দিনের পুরনো একটা বাড়ি। গেটে কোনো তালা না দেখে প্রসূন একটু অবাকই হলো। গেটটা আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকে বাড়িটির সামনে টিম টিম করে জ্বলতে থাকা আলোয় বাড়িতে ঢোকার দরজা দেখতে পেল প্রসূন। নিজের মনে মনে বলল, বাইরে থেকে দেখে তো হোটেল বলে মনে হচ্ছে না। যা, অনেক রাত হয়ে গেছে, না আর দেরি করা যাবে না, তার থেকে বরং ভিতরে যাই। কাঠের দরজা ভেজানো ছিল। অল্প ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকে এলো প্রসূন। আলো জ্বলছে চারিদিকে। ছোট্ট একটা রিসেপশনের মতো করা। একটা লোক সেখানে বসে বসে ঢুলছিল। প্রসূন বলল, এই যে শুনছেন, একটা ঘর খালি পাওয়া যাবে আজকে রাতের জন্য? লোকটা চোখ বন্ধ অবস্থাতেই ড্রয়ার থেকে একটা চাবি বের করে বলল, দোতলায় গিয়ে ডান দিকে, বুঝলেন কি না? প্রসূন চাবি নিয়ে দোতলায় চলে গেল। এই দিকটা অনেকটাই অন্ধকার। টিম টিম করে কয়েকটা আলো জ্বলছে, তাতে খুব একটা সুবিধা হচ্ছে না। ডান দিকে ঘুরে 2টো দরজা পেরিয়েই রুম নাম্বারটা দেখল চাবির সাথে মিলিয়ে নিয়ে। প্রসূন মনে মনে বলল, রুম নাম্বার 9, এইটা। প্রসূন দরজা খুলে ভেতরে ঢুকল, কিন্তু দরজা খুলে ও যা দেখল তাতে হঠাৎই অবাক হয়ে গেল। দেখল সামনেই রিসেপশন। রিসেপশনের উল্টো দিকে সেই লোকটা বসে আছে যে ঠিক একটু আগে বসে বসে ঢুলছিল। প্রথমটা ভাবল হয়তো ক্লান্তির চোখে ভুল দেখছে নিজে, কিন্তু না, ও যেটা দেখছে সেটা সবটাই সত্যি। প্রসূন দরজা থেকে বাইরে বেরিয়ে এলো। এবার যা দেখল তাতে ওর ভয় আতঙ্কে পরিণত হলো। প্রসূন দেখল যে ও এবার হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওই গেটের সামনে সেখানে কোনো দোতলা হোটেল নেই। আছে একটা বাড়ির ধ্বংসস্তূপ। প্রসূন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, লাগেজ উঠেই দৌড় লাগালো। রাস্তাঘাট শুনশান, কিন্তু দূর থেকে প্রসূন দেখতে পেল চায়ের দোকানের আলোটা তখনও জ্বলছে। দৌড়ে দৌড়ে চায়ের দোকানের সামনে এলো প্রসূন। বৃদ্ধ লোকটা তখনও ওখানে বসে আছে। বৃদ্ধ বললেন, আরে কি হলো, চলে এলেন যে? ঘর পছন্দ হলো না বুঝি? প্রসূন বলল, আপনি সব জানতেন, ইচ্ছে করে আমাকে বলুন। বৃদ্ধ এবার বলল, কি বলেন? আমি তো আপনাকে চাবি দিলাম, রুম নাম্বার 9 মনে পড়ছে? প্রসূন বৃদ্ধের দিকে তাকিয়ে দেখল সেখানে বৃদ্ধ লোকটি নেই, তার জায়গায় রিসেপশনের সেই ছেলেটা।
কিন্তু সে এখন ঘুমিয়ে নেই, সে এখন জেগে আছে, আর তার চোখের কোটর দুটো ফাঁকা। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।